খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ১ সপ্তাহের মধ্যে ২০০ মানুষ প্রাণ হারিয়েছে। এবং আগে যেটি ছিল না, এবারের ঘটনাগুলো, প্রাণহানির ঘটনাগুলো আমরা প্রায় যেন ক্যামেরার চোখ দিয়ে লাইভ দেখেছি। অনেক ভিডিও, অনেক স্থির চিত্র আমাদের মানসিক স্থিতি নষ্ট করে। অনেক ডিস্টার্বিং অনেক চিত্র, কিন্তু এগুলো সবই রেকর্ডেড। শেখ হাসিনা সরকার সম্ভবত এবার এই রেকর্ডেড সবকিছু, যা ঘটেছে, যা সত্য, সবকিছুকে মুছে ফেলার জন্য নতুন ন্যারেটিভ নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে আপাতত। সেই নতুন ন্যারেটিভ আমাদের দেখতে হবে কি কি ন্যারেটিভ কোন জায়গায় পুনঃস্থাপন করা হচ্ছে, এবং আমরা যারা এই আন্দোলনে তার সঙ্গে ছিলাম তাদের দায়িত্ব পড়েছে সেই নতুন ন্যারেটিভকে ডিবাঙ্ক করা, অর্থাৎ সেই ন্যারেটিভগুলোকে খারিজ করা, বাতিল করা, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, সত্যতা যাচাইয়ের মধ্য দিয়ে। তো নতুন ন্যারেটিভের জন্য তার যে পোষ্য বাহিনী, লয়াল মিডিয়া অ্যান্ড ইন্টেলেকচুয়াল যে শ্রেণীটি, পেশাজীবী শ্রেণীটি আছে, তারা বরাবরের মতোই এখন মাঠে। টেলিভিশন, নিউজ পেপার এগুলোর মধ্য দিয়ে বারবার দেখানো হচ্ছে ধ্বংসযজ্ঞের ছবি, মেট্রো রেলের ধ্বংসযজ্ঞের ছবি। শেখ হাসিনা নিজে মেট্রো রেলের ধ্বংসযজ্ঞের অকুস্থলে গিয়ে সফর করেছেন, কান্নাকাটি করেছেন, এবং সেগুলো বারবার বাংলাদেশের মিডিয়ায় প্রচারিত হচ্ছে। জীবের জন্য আছে বুলেট, আর জড়ের জন্য আছে অশ্রু। শেখ হাসিনার সরকার এই নীতিতেই চলছে। এখন আমরা যদি একটু লুক ব্যাক করি, পেছনে তাকাই, তাহলে আমরা বুঝতে চাইব যে এই এত ধ্বংসযজ্ঞ, এত প্রাণহানি স্বল্পতম সময়ে, এর জন্য দায়ী কে? সরকার বলছে, সরকারের ন্যারেটিভ, নতুন প্রোপাগান্ডা বলছে এর জন্য দায়ী বিএনপি জামাত, এবং তারা এরকমও বলছে যে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ধ্বংসযজ্ঞে প্রবৃত্ত করেছে বিএনপি জামাত। আগেও বলেছি, আবার বলতে চাই, প্রতিষ্ঠা করতে চাই বারবার বলে, যে এই সম্পূর্ণ ক্যাওস, মেস, এত রক্তপাত, এত ধ্বংসযজ্ঞের জন্য দায়ী শেখ হাসিনা। আপনাদের মনে থাকবে ২০১৮ সালে যখন প্রথমবারের মতো কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যেখানে শিক্ষার্থীদের দাবি ছিল 56% কোটার সংখ্যা কমিয়ে এমনভাবে সংস্কার করা যাতে সেটা সহনীয় মাত্রায় থাকে, তারা কমিয়ে 10% কোটায় নামিয়ে আনার প্রস্তাব করেছিল। কিন্তু শেখ হাসিনার সরকার যে ক্রমশ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে ২০০৯ তার লোকজন দুর্নীতিতে এমনভাবে জড়িয়ে যায় এবং এত দ্রুত অজনপ্রিয় হয়ে পড়ে যে তারা মনে করে যে আমাদের ক্ষমতায় না থাকলে আমরা, দেশবাসী আমাদের ক্ষমা করবে না, নির্বাচনে আবার জিততে না পারলে পিঠের চামড়া থাকবে না। তখন থেকে শেখ হাসিনা সরকার ক্রমশ অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী হয়েছে, এখন একেবারে স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে। এটা দেশে অনেক আগে স্টাবলিশ হয়ে গেছে এবং বিদেশেও এটা এখন স্টাবলিশ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়ার মধ্য দিয়ে, বিশেষ করে এই আন্দোলনের পরে, যে শেখ হাসিনার সরকার একটি স্বৈরাচারী সরকার। শেখ হাসিনা নিজে একজন কট্টর স্বৈরাচার, তিনি স্বৈরাচারে পরিণত হয়েছেন। গণতান্ত্রিক একটি দল, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যে দল দেশকে স্বাধীনতা উপহার দিয়েছে, শেখ হাসিনা স্বয়ং যিনি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিবিদ হিসেবে লাইমলাইটে এসেছেন এবং একসময় প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তারপরে তিনি কেন আর প্রধানমন্ত্রীত্ব পদ ছাড়তে পারছেন না, সেই দিকটা আমাদের ভেবে রাখা দরকার। কেন তিনটি নির্বাচন জনগণের অংশগ্রহণ ছাড়াই তাকে অনুষ্ঠিত করতে হয় এবং জোর করে ক্ষমতা দখল করে রাখতে হয়? যে কথা বলছিলাম, যে এর জন্য দায়ী শেখ হাসিনা নিজে, যিনি ২০১৮ সালে একটি জনদাবি, একটি শিক্ষার্থীদের একটি পেশাগত দাবি, যেটা অনুমোদন করলে সরকারের বিশেষ কোনো ক্ষতি হতো না, কিন্তু সেই দাবিটিও তিনি মানতে চাননি, পাত্তা দিতে চাননি। শেষে তার ভাষায় বিরক্ত হয়ে, যেটি সম্প্রতি তিনি একটি প্রেস কনফারেন্সে স্বীকার করেছেন, বিরক্ত হয়ে তিনি ২০১৮ সালে কোটা বিলোপ করে দেন, অথচ দাবি ছিল কোটা সংস্কারের, অর্থাৎ একেবারে উঠিয়ে দেওয়ার যে সমস্যাটা তিনি তৈরি করলেন, সেটা সংবিধান বিরোধী, সংবিধানের স্পিরিটের পরিপন্থী হয়ে গেল গোড়া থেকেই। তারপরে
একটি পরিবার, মুক্তিযোদ্ধাদের একটি পরিবার, তারা যখন হাইকোর্টে গিয়ে রিট করে, সেই পরিপ্রেক্ষিতে গত জুন মাসে হাইকোর্ট এই পরিপত্রটি ২০১৮ সালের পরিপত্রটি বাতিল করে দেয় এবং তারপরে আবার আন্দোলন শুরু হয়। তারপরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল। কিন্তু শেখ হাসিনা, যার সরকার, যার অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের ওই রায়ের ইম্পোজের ব্যানের যে রায়, সেটার বিরুদ্ধে আপিল করছে সুপ্রিম কোর্টে। কিন্তু একই সঙ্গে আন্দোলনকারীদের নানানভাবে অপদস্থ করছিলেন। আন্দোলনকারীদের দাবি দাওয়াকে আমল নিতে চাচ্ছেন না। একই সঙ্গে তারা কোর্টে এটার জন্য কাজ করছেন, একই সঙ্গে আবার আন্দোলনকারীদের নানানভাবে রিডিকিউল করছিলেন। যেটার শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো, ২০১৮ সালে সংসদে বলেছিলেন মতিয়া চৌধুরী এগুলো সব রাজাকারের বাচ্চা। এবার এই আন্দোলনকারীদের পক্ষান্তরে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলে দিলেন রাজাকারের নাতিপুতি। এরপরে আন্দোলনকারীরা মাঠে নেমে আসে, শান্তিপূর্ণ আন্দোলন আরো মানুষের অংশগ্রহণে, আরো শিক্ষার্থীদের অংশগ্রহণে বেগবান লাভ করে। তারপরে ধারাক্রমগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আন্দোলন, ছাত্রলীগের হামলা, তারপরে পুলিশের অত্যাচার, তারপরে ইন্টারনেট শাটডাউন, কারফিউ এবং হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ, সব কিছুর জন্য তাহলে দায়ী কে? যেটা ২০১৮ সালে সমাধান হওয়ার কথা স্বাভাবিক নিয়মে, সেটা কেন এতদিন পরে এত বড় একটা আন্দোলন রূপে বিস্ফোরিত হলো? সেই যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, জনদাবি না শোনার যে মানসিকতা, প্রত্যেকটি জনদাবির পেছনে তার সিংহাসন টলে যাওয়ার যে ভয়, ফলে এটা না শোনা, পাত্তা না দেওয়া, আমলে না নেওয়া এবং জনগণের স্পিরিটটাকে বুঝতে না পারা, কেবল স্বৈরাচাররা এটা এভাবে দেখেন সবকিছু। যে কোনো জনদাবিকেই তারা মনে করেন তার পতনের দাবি হিসেবে তিনি ট্রান্সলেট করেন এভাবে। ফলে পুরো মেসটা তৈরি করেছেন শেখ হাসিনা স্বয়ং, এবং তিনি আবার পুরো মেসটাকে আরো বেশি সহিংসভাবে, আরো বেশি ব্রুটালি দমন করার চেষ্টা করেছেন। আপাতত দমন হয়েছে, কিন্তু এই দমনটাই সব নয়। এই আন্দোলনে কি ছাত্র জনতার তাহলে পরাজয় হয়েছে? আমি মনে করি না। আন্দোলনে ছাত্র জনতার পরাজয় হয়নি, বরং যে একটা লম্বা লড়াইয়ের কথা, সেই লড়াই অনেকখানি এগিয়ে গেলেন ছাত্র জনতা, জনগণ।